আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। 1 বছর 9 মাস 10 দিন হলো বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। সম্প্রতি এই ভিসা চালু নিয়ে বেশ কয়েকবার দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর শেষে জাতীয় সংসদে দাঁড়িয়ে ভারতীয় ভিসা চালুর ব্যাপারে বেশ আশার কথা শুনিয়েছিলেন। এমনকি মে মাসের শুরুতে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল 6 মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু হচ্ছে। বাস্তবতা হলো তারেক রহমান ক্ষমতায় আসার 3 মাস পরও এই ভিসা কার্যক্রম চালু করেনি ভারতীয় সরকার, যেখানে বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা দিচ্ছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ভারত ও বাংলাদেশের মধ্যকার যতই রাজনীতি থাকুক না কেন, ইতিহাসে এই প্রথমবার এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। সেটি না হয় ইউনূসের আমলে ভিন্ন বাস্তবতা শুরু হয়েছিল, কিন্তু তারেক রহমানের আমলের 3 মাসেও কেন চালু হচ্ছে না? কূটনৈতিক সূত্রগুলো বলছে এই ভিসা কার্যক্রম চালুর ক্ষেত্রে ভারত একটি বিশেষ শর্ত দিয়েছে, যেটি পূরণ হওয়ার প্রক্রিয়া শুরু হলেই ভারতীয় কর্তৃপক্ষ ভিসা চালুর ঘোষণা দিতে পারে। তবে সেটি এমন একটি শর্ত যেটি পূরণ করার ক্ষেত্রে আঞ্চলিক ভূ রাজনীতির আগ পিছ অনেক কিছুই ভাবতে হচ্ছে তারেক রহমানের বিএনপি সরকারকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের মধ্যকার চালু থাকা পুরাতন একটি রীতি বা প্রেসিডেন্স অনুসরণের কথা বলেছে ভারত সরকার। সেটি হলে ভিসা চালুর ঘোষণার সাথে দুই দেশের মধ্যকার এই মুহূর্তে জিয়ে থাকা 6টি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ইস্যু নিয়ে দেশ দুটির প্রধানমন্ত্রীর মধ্যে 1-to-1 আলোচনার দুয়ার খুলে যাবে। শুধু খুলেই যাবে না, বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু মেরুকরণ দেখা দিতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এবং ভারতীয় ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া মোট পর্যটকদের প্রায় 60%ই ভারতে যান। ভারতের পর্যটন মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ব্যুরোর অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে বাংলাদেশ থেকে 21,19,826 জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছিল। সে বছর ভারতে যাওয়া মোট বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি, প্রায় 22.5%। এই বিপুল সংখ্যক মানুষ মূলত চিকিৎসা বা মেডিকেল ট্যুরিজম, পর্যটন ও কেনাকাটার উদ্দেশ্যে ভারতে গিয়েছিল। এমনকি 24শে আগস্টে ভারতীয় ভিসা প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খাওয়ার সত্ত্বেও 17.5 লাখ বাংলাদেশি ওই বছর ভারতে গিয়েছিল। এই সংখ্যাটি মূলত 24শে জুলাই পর্যন্ত, কারণ 24শে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি মাথা চাড়া দিয়ে ওঠে। নিরাপত্তাজনিত চরম আশঙ্কার মুখে পড়ে যায় ভারত সরকার। সে কারণে 2024 সালের 8ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে থাকা সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় ভারত সরকার। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পুরো শাসনকাল জুড়ে এই ভিসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। 2024 সালের শেষের দিকে পরিস্থিতি আংশিক স্থিতিশীল হলে চিকিৎসা ও জরুরি শিক্ষার্থী ভিসা সীমিত পরিসরে পুনরায় চালু করা হয়। তবে 24শে আগস্টের আগে যেখানে দিনে 8,000 ভিসা ইস্যু করা হতো, সেটি 24শে শেষের দিকে নেমে আসে 1,500-এ। দ্বিপাক্ষিক সম্পর্কের এই ভঙ্গুর অবস্থার মধ্যে 2025 সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে নতুন করে সহিংসতা ও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিয়ে ভারতের ভিতরে তীব্র উদ্বেগ দেখা দিয়েছিল এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছিল। এই চরম উত্তেজনার পারদ চূড়ান্ত সীমায় পৌঁছায় যখন বাংলাদেশে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র ভারত বিরোধী রাজনীতি শুরু হয়। বিক্ষোভকারীরা ঢাকার ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের সীমানা প্রাচীর পর্যন্ত পৌঁছে বিক্ষোভ করে। নিরাপত্তা হুমকির অজুহাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 17 ডিসেম্বর ঢাকা ভিসা কেন্দ্র এবং 21 ডিসেম্বর চট্টগ্রামের প্রধান ভিসা কেন্দ্রটি অবরুদ্ধ ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ভারতীয় কূটনীতিক এবং
কর্মীদের নিরাপত্তা বিধানকে নয়াদিল্লি অগ্রাধিকার দেয় এবং এর ফলে সাধারণ পর্যটকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জিতে 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় বসে। ফেব্রুয়ারির শেষ দিকে এসে ভারতের সহকারী হাইকমিশন সিলেট এবং অন্যান্য কয়েকটি কেন্দ্র থেকে পুনরায় চিকিৎসা এবং ডাবল এন্ট্রি ব্যবসায়িক ভিসা আংশিক পরিসরে ইস্যু করা শুরু হয়। এপ্রিলের শুরুতে ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেই সফর থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। গত 28 এপ্রিল জাতীয় সংসদে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই আশার কথা শুনিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও একই ধরনের আশ্বাসের কথা বলেছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশের 16টি স্থানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থাকলেও বর্তমানে মাত্র 5টি আইভ্যাক থেকে ভিসা ইস্যু করা হচ্ছে সীমিত আকারে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা বলছেন এই পুনরায় কার্যক্রমের সামগ্রিক সক্ষমতা 24 আগস্টের আগের আমলের স্বাভাবিক ক্ষমতার তুলনায় মাত্র 15 থেকে 20% মধ্যে সীমাবদ্ধ আছে। দর্শক, ভারত ও বাংলাদেশের 56 বছরের দীর্ঘ দ্বিপাক্ষিক কূটনৈতিক ইতিহাসে সীমান্ত বন্ধ হওয়া, সীমান্ত বাণিজ্য স্থবির হওয়া বা কূটনৈতিক টানাপোড়েনের অনেক নজির আছে। তবে সাম্প্রতিক সময়ের মতো দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক এবং দেশব্যাপী সম্পূর্ণ টুরিস্ট ভিসা বন্ধ রাখার ঘটনা কূটনৈতিক দিক থেকে নজিরবিহীন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যখন দীর্ঘ সামরিক শাসনের সূচনা হয় তখন দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। বিশেষ করে গঙ্গা নদীর পানি বন্টন এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে চরম অবিশ্বাস তৈরি হয়। কিন্তু সেই চরম সংকটের দিনগুলোতেও ভারত সরকার প্রাতিষ্ঠানিক স্তরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভিসা পরিষেবা সম্পূর্ণ বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেনি। পরবর্তীতে 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকার আমলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের নিরাপত্তা ও রাজনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তখন ভিসা স্ক্রিনিং পদ্ধতি অত্যন্ত জটিল করা হয় এবং ভিসা মঞ্জুর করার হার প্রায় অর্ধেকের নিচে নামিয়ে আনা হয়েছিল। তবে আনুষ্ঠানিক বা প্রকাশ্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। নিকট অতীতে কেবল 2টি বিশেষ ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য ভারতের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। প্রথমটি ঘটেছিল 2013 সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগ আন্দোলন এবং জামাত শিবিরের সহিংস বিক্ষোভের সময়, যখন মিশনগুলো নিরাপত্তার স্বার্থে কয়েকদিনের জন্য স্থানীয় পর্যায়ে কাজ বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল 2020 সালে বৈশ্বিক কোভিড-19 মহামারীর সময়। দর্শক, নিরাপত্তা ঝুঁকির একই যুক্তি দেখিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 2025 সালের 22 ডিসেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলা উপ হাইকমিশনের ভিসা পরিষেবা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছিল। পরে 2026 সালের জানুয়ারির শুরুর দিকে এই কড়াকড়ি আরো সম্প্রসারিত করে কলকাতা, মুম্বাই এবং চেন্নাইয়ের উপ হাইকমিশনগুলোতেও ভারতীয় নাগরিকদের জন্য ট্যুরিস্ট ও অন্যান্য সাধারণ ক্যাটাগরির ভিসা পরিষেবা স্থগিত করা হয়। কেবল জরুরি ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু রাখা হয়। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 3 দিনের মাথায় 20 ফেব্রুয়ারি ভারতে অবস্থিত তার সকল মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা, বিশেষ করে দীর্ঘ স্থগিত থাকা ট্যুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করে। কিন্তু ভারত এখনো পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়ার নীতিতে কোনো শিথিলতা আনেনি। দর্শক, ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার প্রভাব কেবল কূটনৈতিক আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই, বরং এটি দুই দেশের সীমান্ত এলাকার অর্থনীতি, বাণিজ্য, চিকিৎসা এবং লাখ লাখ মানুষের যাতায়াত ব্যবস্থার উপর এক বিরাট বিপর্যয়ের প্রভাব ফেলেছে। বিপুল সংখ্যক পর্যটকের আগমন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অর্থনীতির জন্য বিরাট ক্ষতি।
কলকাতার বিখ্যাত নিউ মার্কেট সংলগ্ন মার্কুইস স্ট্রিট, সাটার স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিট এলাকা, যা মূলত বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে ওঠার কারণে মিনি বাংলাদেশ নামে পরিচিত ছিল। একই সাথে ভারতের চিকিৎসা, পর্যটন বা মেডিকেল ট্যুরিজম শিল্প এক অপূরণীয় ক্ষতি হয়েছে, কারণ ভারতের মোট চিকিৎসা পর্যটকদের ৬৯%ই বাংলাদেশি নাগরিক। প্রশ্ন হলো, ভারতের এমন ক্ষতি সত্ত্বেও বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা চালু করার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের 1 মাস পার হয়ে গেলেও কেন বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা দেয়া পুনরায় এবং অন্যান্য ভিসা পুরোদমে চালু হচ্ছে না? কূটনৈতিক একাধিক সূত্রে জানা গেছে, একটি ইস্যু এখনো পর্যন্ত শুরু না হয় এই ভিসা কার্যক্রম পুরোদমে চালু হওয়ার বিষয়টি ঝুলে আছে। সেটি হলো বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের গভীরতা ও সংবেদনশীলতা পরিমাপের জন্য একটি অলিখিত কিন্তু অত্যন্ত শক্তিশালী ভূ রাজনৈতিক ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। সেটি হলো, বাংলাদেশে গণতান্ত্রিক উপায় বা অন্য কোনোভাবে নতুন কোনো সরকার গঠিত হলে দেশের নতুন প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফরটি নয়াদিল্লির মাধ্যমে শুরু হয়। বর্তমান বাস্তবতায় 2026 সালের 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নতুন সরকার দায়িত্ব নেয়ার দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম বিড়লার মাধ্যমে একটি অভিনন্দন ও আনুষ্ঠানিক দিল্লি সফরের আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নয়াদিল্লি এখন বাংলাদেশের নতুন সরকারের তরফ থেকে সেই একই ঐতিহাসিক ঐতিহ্যের পুনরাবৃত্তির প্রত্যাশা করছে, যা প্রমাণ করবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন সত্ত্বেও দিল্লির সাথে ঢাকার মৌলিক সম্পর্কের ভারসাম্য অপরিবর্তিত আছে। কিন্তু তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফরটি কোন দেশে হবে তা নিয়ে বর্তমানে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র ও সূক্ষ্ম দর কষাকষি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রথম গন্তব্য হিসেবে কোন রাষ্ট্রটি চূড়ান্ত করা হবে তা নিয়ে নীতি নির্ধারকেরা চরম কৌশলগত সতর্কতার সাথে পা ফেলছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, সফরের বিষয়গুলি এখনো প্রক্রিয়াধীন এবং উভয় দেশের শীর্ষ নেতৃত্বের সময়সূচির উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটি সূত্র বলছে, প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরের জন্য তারেক রহমান সবচেয়ে নিরাপদ এবং রাজনৈতিকভাবে লাভজনক বিকল্প হিসেবে সৌদি আরবকে বেছে নিতে চেয়েছিলেন। সরাসরি ভারত বা চীন সফর করলে যে তীব্র ভূ রাজনৈতিক মেরুকরণের সৃষ্টি হবে, প্রথম সফরে সৌদি আরব যাওয়ার মাধ্যমে তারেক রহমান সেই প্রাথমিক বিতর্ক এড়িয়ে যেতে চান। আবার ভারত ও চীনের মধ্যকার দ্বন্দ্বকে এড়িয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানে যাওয়ারও প্রস্তাব আছে। এর মধ্যে ভারত বিরোধী একটি পক্ষ চায় তারেক রহমান যাতে প্রথমে চীন সফরে যান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মে মাসের শুরুতে বেজিং সফর করেছিলেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিশ্রুতির কথা শুনিয়েছেন। তার এই সফরের পর শোনা যাচ্ছে তারেক রহমানের প্রথম বিদেশ সফর চীনেই হতে পারে। তবে সেক্ষেত্রে ভারতের চেয়ে বড় বাধা মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, এরই মধ্যে দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় তারেক রহমান প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন ইস্যুটি উঠেছিল এবং তা নিয়ে মোটামুটি এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল। তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগে সে কারণে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পুরোদমে চালু হওয়ার সম্ভাবনা নেই, যদি না এরই মধ্যে ঘটনা নাটকীয় কোনো মোড় না নেয়। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত সমস্যা, গঙ্গা ও তিস্তা পানি চুক্তি এবং ভিসার সমস্যার মতো বিষয়গুলো তোলা হয়েছিল। অন্যদিকে ভারতের পক্ষ থেকে আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশের ভিতরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। দেশের প্রতিনিধিরা মনে করেন, বাংলাদেশে যেভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, তাতে দেশটির অভ্যন্তরে উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ঘটবে, যেটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, দুই দেশের এসব ইস্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে তারেক রহমান ভারত সফরে যাওয়ার পর এবং সেটি হতে হবে তার প্রথম বিদেশ সফর।
দর্শক, ভারত ও বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সংকট এবং সাধারণ বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত থাকার ঘটনাটি কেবল একটি সাধারণ কনসুলার সমস্যা নয়, এটি মূলত একটি জটিল এবং সুদূর প্রসারী ভূরাজনৈতিক দড়ি টানাটানি, যেখানে সাধারণ মানুষের সামাজিক যোগাযোগ এবং মানবিক যাতায়াতকে কূটনৈতিক দেন দরবারের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই জট খোলাটা নির্ভর করছে তারেক রহমানের প্রথম বিদেশ সফর আর বাংলাদেশে কত দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির চালু নিয়ে সমঝোতা হয় তার উপর। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের সঙ্গে আমাদের যে 7টি রাজ্য রয়েছে, ভারতের 7টি রাজ্য রয়েছে এবং সেই 7টি রাজ্যের সঙ্গে আমাদের সীমান্ত, সেই সীমান্তে এখন রীতিমতো অশনি সংকেত দেখা দিয়েছে। অনেক আগের থেকেই মায়ানমারের সীমান্তে আমরা বলতে গেলে বিপদগ্রস্ত অবস্থায় আছি। বাংলাদেশ এবং মায়ানমারের যে নো ম্যানস ল্যান্ড আছে, সেই এলাকা ঘিরে লক্ষ লক্ষ রোহিঙ্গা, হাজার হাজার অস্ত্রধারী বিভিন্ন জাতি গোষ্ঠীর যারা যোদ্ধা, সেখানে আরাকান আর্মি, কুকি চিন থেকে শুরু করে আরো অনেকে, আর সীমান্তের এপারে বাংলাদেশে প্রায় 15 লাখ রোহিঙ্গা, এদের একটা বিরাট অংশ অপরাধী, বিরাট অংশ অস্ত্রধারী। এদের কারণে কি হলো, পুরো টেকনাফ, উখিয়া, কক্সবাজার, 3টি পার্বত্য জেলা, এগুলো সহ এমনকি আমাদের যে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর, বিভাগীয় শহর, আমাদের প্রাণ, এই অঞ্চল আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। এবং যে ধরনের কথাবার্তা ব্যাংকক থেকে আরাকান আর্মি বলছে, কুকি চিন বলছে, যে সকল কথাবার্তা আমেরিকার যে সকল বুদ্ধিজীবী রয়েছে যারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায়, তারা আমাদের ওই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামকে কেন্দ্র করে এবং মায়ানমারের আরাকান অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা তারা করে যাচ্ছে, এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে সেখানে যেভাবে যুদ্ধ বাঁধিয়ে রাখা হয়েছে, এটি আমাদের দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা আছেন, সেনাবাহিনী, তাদের ঘুম রীতিমতো হারাম করে ফেলেছে। কক্সবাজার অঞ্চলে যাদের ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, হোটেল রয়েছে, মোটেল রয়েছে, এমনকি চট্টগ্রাম কেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা কেউ এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর সুখে নেই, শান্তিতে নেই। আমাদের আবেগিক প্রবণ বাঙালি যখন এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হলো, তাদেরকে মানে আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য হাজার হাজার মানুষ, এই দাড়ি টুপিওয়ালা আমাদের ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা ইমানি দায়িত্ব পালন করার জন্য কক্সবাজারে ছুটে গেলেন। ওই সময় তো আমি বলেছিলাম যে এরা এতটা খারাপ, এতটা বজ্জাত, মানে এই রোহিঙ্গারা, তাদের ইতিহাস, এই মুঘল আমলের তারা কি অপকর্ম করেছে, এগুলো নিয়ে আমি টেলিভিশন টক শোতে বহুবার বলেছি এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লিখেছি যে এদের মতো এরকম বাজে স্বভাবের কোনো লোক নেই। আজকের যারা আলেম ওলামা তাদেরকে স্বাগত জানাচ্ছেন, খুব দ্রুত এদের জন্য সবাইকে কাঁদতে হবে, সবাইকে কাঁদতে হবে, এবং এখন পরিস্থিতি প্রায় সেই পর্যায়ে রয়ে গেল। এবার আমরা এই সীমান্ত বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তর কয়েকগুলো এলাকা, যশোর, খুলনা, এরপর কুষ্টিয়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ, এরপর আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর, শিলিগুড়ি, এই যে অঞ্চলগুলো রয়েছে, তো এখানে আমাদের যে
মোটামুটি একটা সহ অবস্থান, শান্তিপূর্ণ একটি অবস্থান ছিল মমতা ব্যানার্জির জমানাতে। শুধুমাত্র তিস্তা প্রকল্প এবং পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক পর্যায়ে আমাদের যে মতদ্বৈধতা ওই পর্যায়ে ছিল, কিন্তু সীমান্তে কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি ওইরকম ঘটেনি। যেটা হয়েছে সেটা হলো বাহিনীগুলোর মধ্যে আমাদের বিজিবি, ওদের বিএসএফ, তারা গোলাগুলি করেছে এবং সীমান্তের আমাদের অংশের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ভারতের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের অংশগুলো আমাদের পত্রিকায় এসেছে যে বিএসএফ এইভাবে গুলি করে এত লোকে মেরে ফেলেছে। আবার আমাদের বিজিবি যাদেরকে গুলি করে মেরেছে এই খবর আমাদের দেশে আসেনি, কিন্তু এগুলো ভারতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে আসছে। ফলে এই সীমান্ত উত্তেজনার বাইরে মূলত আমাদের আসলে ওরকম মেজর কোনো সমস্যা ছিল না। পুরো মমতা ব্যানার্জির জমানায়, তার আগে জ্যোতি বসুর জমানায়, বিমান বসুর জমানাতে বা অন্য যারা বামপন্থী সরকার ছিলেন, এমনকি একেবারে সে 1953 থেকে যখন ডাক্তার বিধান চন্দ্র রায় ছিলেন তখন থেকে আসলে আমাদের সাথে ওইরকম কোনো সমস্যা হয়নি। এমনকি যখন নকশাল আন্দোলন চলছিল চারু মজুমদারের, ঠিক ওই সময়টা তো সীমান্ত বলতে গেলে খোলাই ছিল। তো সেই দিক থেকে এইবারে প্রথম শুভেন্দু যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন, এখন থেকে এই এলাকাগুলোতে সীমান্তে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো অনিবার্য হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এবং এই সীমান্ত নিয়ে যদি আমাদের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না এবং ভারত এরকম কিছু একটা চাচ্ছে। গত 2 বছর ধরে আমরা শুনে আসছি ভারতের পত্রপত্রিকায় ভীষণভাবে ভারত সরকারকে প্রভোগ করা হচ্ছিল যে এখনই বাংলাদেশে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করা উচিত, এখনই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে, তারা ঠাট্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোহাম্মদ ইউনূস বলতো, আর কেউ কেউ বলতো মিয়া ইউনূস, মানে ওই যে একজন পর্ণ তারকা আছেন মিয়া খলিফা, সেই মিয়া খলিফার নামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নাম সংযোগ ঘটিয়ে তাকে একজন বাজে মানুষ হিসেবে চিহ্নিত করার মানুষে ভারতীয় পত্রপত্রিকার বা সাংবাদিক যে সকল লোকজন ইউটিউবে আসতো বা তাদের যে সকল মিডিয়াতে তারা কথা বলতো, তারা এই দুটো শব্দ উচ্চারণ করতো, মোহাম্মদ ইউনূস, এখানে মোহাম্মদ শব্দটিকে অপমান করা হতো, আর মিয়া ইউনূস মানে এখানে মিয়া কথা বলে ওই মিয়া খলিফার সঙ্গে মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা করে। তারা বলতো যে আমরা ওখানে কামান সেট করেছি, আমরা ওখানে দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র করেছি, ওখানে 1 ব্যাটালিয়ন সৈন্য আছে, ওখানে 1 রেজিমেন্ট সৈন্য আছে, এরকম নানা রকম গল্প গুজব শুনে আমরা ভয় ছিলাম যে যে কোনো সময় সীমান্তে মারামারি লেগে যেতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সেটা হয়নি। এরপরে যখন তারেক রহমান সাহেব ক্ষমতায় এলেন, আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে বিরোধ গত 2 বছর যাবৎ চলছিল, এই বিরোধ নিষ্পত্তি হবে। শেখ হাসিনার জমানাতে যে একপেশে নীতি ছিল, ভারত কেবলই মাত্র বাংলাদেশকে শোষণ করত, সেটার অবসান হবে এবং একটা নতুন বাংলাদেশের আমরা সন্ধান পাবো। কিন্তু শুভেন্দুর যে ক্ষমতায় আরোহণ, এই ক্ষমতায় আরোহণ এবং তার যে অতীতকালে বিভিন্ন বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা, আওয়ামী লীগের লোকদেরকে কলকাতায় আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশে গেরিলা আক্রমণ চালানো, আওয়ামী লীগের লোকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা শুভেন্দু ইতিপূর্বে বলেছেন, এখন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি যদি তার 1% সেইগুলো মানে করার চেষ্টা করেন, জাস্ট 1%, তাহলে 1971 সনের মতো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। 1971 সনে এই ভারতের এই অবস্থার কারণে কি হলো, পাকিস্তান আর্মি অনেক আগেই তারা সীমান্ত কিন্তু ছেড়ে দিয়েছিল। 1971 সালের যে 26শে মার্চের পরের থেকে পুরো সীমান্তের যে নিয়ন্ত্রণ, এটি বাঙালিদের হাতে ছিল, মুক্তিযোদ্ধাদের হাতে ছিল, ভারতের হাতে ছিল। শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানে রাজাকার, আলবদর আর শামস তারা সেখানে এই নির্যাতন চালাতো।
বা ওরকম মুক্তিযোদ্ধাদের সাথে গেরিলা যুদ্ধ করতো, কিন্তু ইন জেনারেল সীমান্তগুলো বলতে গেলে একেবারে নির্বিবাদে ভারতের অধিকারে ছিল। ফলে কি হতো, মুক্তিযোদ্ধারা, মুজিব বাহিনীর সদস্যরা তারা অনায়াসে ভারতে চলে যেত, ট্রেনিং নিয়ে আবার চলে আসতো, আবার বাংলাদেশে অপারেশন চালিয়ে তারা ভারতে চলে যেত। তো এই যে কাজগুলো তারা করেছে, সেই বিশাল যে আমাদের দেশের জন্য বিশাল যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পাহারা দেওয়ার মতো জনবল, শক্তি, অর্থ, গোলাবারুদ কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত আমাদের হয়নি। ভারত যে কাজটি করেছে, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কুমির ছেড়ে দিয়েছে, যেখানে প্রয়োজন সেখানে তারা বিভিন্ন গেরিলা বাহিনীকে, কখনো বাংলাদেশের শান্তি বাহিনী, কখনো কুকিচিল, বিভিন্ন রকম গেরিলা বাহিনী, বিশেষ করে বনাঞ্চলগুলো, যেখানে বনাঞ্চল, সুন্দরবন বলেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এমনকি আমাদের নেত্রকোনা, তারপরে সিলেট, এই সকল এলাকাতে যে পাহাড় ঘেরা বনাঞ্চল রয়েছে এবং সেই বনাঞ্চলের মধ্যে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে তারা মানে অস্ত্রধারী বিভিন্ন গোষ্ঠীকে মদত দিয়ে এমন করে রেখে যে ওখানে আসলে আমাদের সেনাবাহিনী সেখানে সহজে ঢোকার চেষ্টা করে না বা যায় না সেখানে, আর বিজিবিতে প্রশ্নই আসে না। তো এই যে একটা অবস্থা ভারত তৈরি করে রেখেছে, তার সঙ্গে যদি রাজনীতির অ্যারোগেন্সি যেটিকে বলা হয়, সেই অ্যারোগেন্সি যুক্ত হয়, তাহলে এই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ত্রিপুরাতে বিজেপির যে সরকার, তারা এখন আগে যেভাবে মানিক সরকার ছিলেন সেরকম নাই। নতুন যারা বিজেপির হয়ে ত্রিপুরাতে চালাচ্ছেন, সেই আগরতলাতে, সেখানে এই পুরো সীমান্তটি আমাদের জন্য এখন নিরাপদ নয়। শুভেন্দু আসলো এখানে, এরপরে অন্যান্য যে সকল রাজ্য রয়েছে, সেই রাজ্যেতেও বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলো এখন রীতিমতো বাংলাদেশের এই পারে এসে আক্রমণ চালানোর জন্য রীতিমতো উত্তেজিত হয়ে আছে। এই হলো একটা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো ভারত পশ্চিমবঙ্গের প্রায় 50 লাখ, তারা মনে করছে প্রায় 50 লাখ বাঙালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আছে। আসামেও নাকি এরকম প্রায় 20 লাখ না 30 লাখ বাঙালি আসামে আছে। তারপরে গুজরাট, দিল্লি, বিভিন্ন এলাকাতে সব মিলিয়ে, অর্থাৎ ভারতের বক্তব্য অনুযায়ী প্রায় 1.5 কোটি বাংলাদেশের মানুষ তারা ভারতে অবৈধভাবে বসবাস করছে। অনেকে ওখানে ফ্যামিলি কার্ড করেছে, অনেকে নাগরিকত্ব কার্ড করেছে, পাসপোর্ট আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হলো বাঙালি, এরকম দাবি দিল্লির পক্ষ থেকে করা হচ্ছে। এবং যখনই বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন চলে, তখন তারা ভয় দেখায় যে আমরা এই 1.5 কোটি মানুষকে বাংলাদেশে পুশিং করব, জোর করে পুশিং করব। এবং এর আগে আসামে বেশ কয়েকবার তারা তাণ্ডব চালিয়েছে, ভীষণভাবে তাণ্ডব চালিয়েছে, এবং ওখানকার মুসলিম যারা জনগোষ্ঠী রয়েছে তাদের জীবন এই বিজেপির যারা লোকজন তারা তছনছ করে দিয়েছে। ওটা নিয়ে আমাদের বাংলাদেশের এই পারে, সীমান্তের এই পারে বেশ উত্তেজনা দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারত সেটা পাঠায়নি, বা কিন্তু ওটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তারা রেখে দিয়েছে। তো এখন আবার এই নতুন তারেক রহমান সাহেবের জামানাতে যখন কথা ছিল বর্তমান সরকারের সাথে একটা ভালো সম্পর্ক হবে, অতীতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য উভয় সরকার প্রাণান্ত চেষ্টা করবে, কিন্তু সেটা না করে বরং আরো নিত্য নতুন এই যে সীমান্তের সমস্যা, পুশিং সমস্যা, ভারতীয় নাগরিকদেরকে বাঙালি বলে বাংলাদেশের মধ্যে ঢুকানোর জন্য যে চেষ্টা, এই জিনিসগুলো ভারত যে আবার শুরু করেছে, তা বহন করার ক্ষমতা আমাদের এই রাষ্ট্রের নেই, আমাদের নাগরিকদের নেই, আমাদের সেনাবাহিনীর নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ভারতের এই আগ্রাসন থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পাব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।